আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এমনকি গণপতি চক্রবর্তীর বাড়ির লাগোয়া বাড়িতে যারা থাকেন সেই প্রতিবেশীরাও বলছেন তারা কোনো চিৎকার ধস্তাধস্তি কিছুর আওয়াজ পান নাই, অথচ ছাদে যখন গণপতিকে খুন করা হচ্ছে তখন নাকি প্রীতিলতা সেই আওয়াজ পেয়ে ছাদে উঠতে গেছেন, আর তখন ওই দুই তরুণ তাকেও মেরে ফেলেছেন। মানে ওই দুই তরুণের গায়ে কি পরিমাণ শক্তি ছিল সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। তারপর তারা 3তলা ছাদ থেকে দোতলার ছাদে নেমে মাদক সেবন করছিলেন, কিন্তু তারা বেরিয়ে যাবেন কোন দিক দিয়ে বলে তাদের সিদ্ধান্ত ছিল সেসব প্রশ্ন আছে যে বিদ্যুৎ সংযোগটা কেন তারা আগে থেকে বিচ্ছিন্ন করে রাখবেন যদি তারা সুনির্দিষ্টভাবে খুনের উদ্দেশ্যেই ওই বাড়িতে ঢুকে না থাকেন। বাংলাদেশের রংপুর শহরে একজন অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক, তার স্ত্রী, তার 25 বছরের মেয়ে এবং 13 বছরের ছেলেকে একসঙ্গে হত্যা করে রাখার যে নৃশংস ঘটনা ঘটেছে এবং যা নিয়ে সারা দেশ তোলপাড়, সেই ঘটনার যে ব্যাখ্যা পুলিশ দাঁড় করিয়েছে সেটা একেবারেই বিশ্বাসযোগ্য হচ্ছে না। সাধারণ মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম সয়লাভ করে ফেলছেন পুলিশের গল্পের নানা ফাঁক নিয়ে, আর মূলধারার সংবাদ মাধ্যমেও সেসব প্রশ্ন আর না তুলে উপায় থাকছে না। পুলিশের গল্পের ফাঁক মানে পুলিশকে সন্দেহ করবার এমন সব ঘটনা ঘটেছে যে এমনকি পুলিশের গায়ে যে শার্ট ছিল আগের দিন, সে শার্ট এরপর ধরা পড়েছে। পুলিশ যেই দুই তরুণকে ধরেছে এই ভয়াবহ হত্যাকাণ্ড ঘটিয়ে ফেলার জন্য, সেই হত্যাকারী বলে অভিযুক্ত একজনের গায়ে। মানে পুলিশের শার্ট কি করে গিয়ে আসামি বলে অভিযুক্ত ব্যক্তির গায়ে পরের দিন গিয়ে উঠল? পুলিশ তার ব্যাখ্যায় অবশ্য বলছে যে একই শার্ট বিভিন্ন জনের পরনে নিশ্চয়ই থাকতে পারে, কিন্তু পুলিশ যে ধরনের গল্প হাজির করেছে সে গল্পটা একেবারে বিশ্বাসযোগ্য না হওয়াতেই সম্ভবত সন্দেহ আরও দানা বেঁধে উঠছে। রংপুর জিলা স্কুলের শিক্ষক গণপতি চক্রবর্তীর পরিবারকে এই নৃশংসভাবে খুন করে রাখার ঘটনার পরেই সামাজিক যোগাযোগ মাধ্যমে জোরদার আলোচনা শুরু হয়েছিল যে রংপুর শহরে একটা মধ্যবিত্ত পরিবার, হিন্দু পরিবার, সংখ্যালঘু পরিবার, তাদেরকে সপরিবারে একেবারে বাড়ির ভেতর ঢুকে হত্যা করে ফেলে রেখে যাওয়া যায়, এটা আসলে কোনো একটি পক্ষ সংখ্যালঘু সম্প্রদায়ের উদ্দেশ্যে কোনো ইঙ্গিত দিতে বা কোনো বার্তা দিতে ঘটিয়েছে কিনা। মানে এটা একরকমের একটা সংখ্যালঘু পরিবারকে টার্গেটেড কিলিং কিনা। কারণ এই গণপতি চক্রবর্তী 2010 সালে একটা ছোট্ট জমি কিনেছিলেন রংপুর জেলা শহরে, এবং এ ধরনের পরিবারের ক্ষেত্রে যা হয়, মানে শিক্ষক মানুষ, অবসরে গেছেন, এখন হোমিওপ্যাথি চিকিৎসা করেন, সেই ব্যক্তি 3 বছর আগে বাড়িটা তৈরি শুরু করেছেন, 3তলা বাড়ি করবেন ঠিক করেছেন, কিন্তু শুধুমাত্র দোতলাটা সম্পন্ন করে বাড়িতে নিজেরা উঠে বসবাস শুরু করেছেন। এই বাড়িতে থাকা এই ব্যক্তিটিকে আসলে কেন হত্যা করা হলো, এবং যারা কারো সাথে পাচে নাই, প্রতিবেশীরা বলছেন কারো সঙ্গে তাদের কোনো শত্রুতা নাই, কোনো সম্পর্ক খারাপ নাই, এদের ব্যবহার ভালো, শান্ত মানুষ, এদের বাড়িতে ঢুকে এমন ভয়াবহ হত্যাকাণ্ড কেন ঘটবে? এমনকি পুলিশ প্রথম দিন গিয়েই কিন্তু এ কথাটাও বলে, এবং গণপতি চক্রবর্তীর পরিবারের স্বজনেরা যারা দুদিন ধরে তাদেরকে ফোনে না পেয়ে, বাড়ির 4টি ফোনের একটিতেও তাদের সাথে সংযুক্ত হতে না পেরে তাদের কি হয়েছে দেখতে গিয়ে ওই লাশ আর ভয়াবহভাবে অগোছালো বাড়ি গিয়ে আবিষ্কার করেন, সেই স্বজনেরা এবং পুলিশ দুতরফেই সংবাদ মাধ্যমকে জানানো হয়েছিল যে রীতিমতো বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এই 4 জন মানুষকে হত্যা করা হয়েছে। বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর যে হত্যাকাণ্ড, এবং তারপর তাদের বাড়ি এলোমেলো, মানে এটা কি একটা ডাকাতির ঘটনা? যে ঘটনাই ঘটুক সেটা যে পূর্ব পরিকল্পিত সেটা কিন্তু পুলিশও সেখানে গিয়েই প্রাথমিকভাবে পরিস্থিতি দেখেই বলেছিল, এবং সংবাদ মাধ্যমেও সে কথা উঠেছিল। অথচ পুলিশ তারপরেই যেই
মানে বয়ানটা হাজির করেছে, সেখানে তারা দুজন তরুণকে গ্রেফতার করেছে। একজনের বয়স 19, একজনের বয়স 23। যাদেরকে গ্রেফতার করেছে তারাও হিন্দু সম্প্রদায়ের, এবং এই মুগ্ধ দাস এবং সিদ্ধার্থ দাস নামের দুই তরুণ নাকি গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে বসে ইয়াবা সেবন করছিলেন, এবং সেই ইয়াবা সেবনে বাধা দিতে গণপতি চক্রবর্তী ছাদে উঠে গেলে এই দুই ইয়াবাখোর তরুণ নাকি গণপতি চক্রবর্তী 65 বছরের ব্যক্তি, শারীরিকভাবে সুস্থ সবল, তাকে গামছা পেঁচিয়ে হত্যা করে ফেললেন। এবং তার পরপরই যখন তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী গণপতি চক্রবর্তীর আওয়াজ পেয়ে সিঁড়ি বেয়ে উঠছিলেন স্বামী কেন চিৎকার করছেন দেখতে, তখন প্রীতিলতা চক্রবর্তীকেও ওই দুই তরুণ 19 আর 23 বছরের তরুণ তারা হত্যা করে ফেলে। এবং এর পরপরই যখন আগামী চক্রবর্তী, এই দম্পতির মেয়ে 25 বছর বয়সে আগামী চক্রবর্তী সিঁড়ি দিয়ে উঠতে যান, তাকেও তারা হত্যা করে। আর ঘুমন্ত অবস্থায় এসে হত্যা করে 13 বছর বয়সী ছেলে আয়ুষ চক্রবর্তীকে। এখন গণপতি চক্রবর্তীর স্বজনেরা যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে জুড়ে লোকে প্রশ্ন তুলছেন, সত্যি এই যে চিকন চাকন মানে লিকলিকে শরীরের দুটি তরুণ 19 আর 23 বছর বয়সী, এদেরকে গ্রেফতার করে পুলিশ এখন বলছে যে এরাই নাকি ইয়াবা সেবনে বাধাতে পরিবারের 4 সদস্য, 65, 50, 25 এবং 13 বছর বয়সী 4 সদস্যকে বিনা বাধায় হত্যা করে ফেললো। এটা কতটা বিশ্বাসযোগ্য হওয়ার কথা? এবং পুলিশ বলছে যে পাশে একটা নির্মাণাধীন ভবন আছে 3 তলা, সেই 3 তলা ভবন থেকে এসে নাকি গণপতি চক্রবর্তীর দোতলা বাড়ির ছাদে বসে ইয়াবা সেবন করতে চেয়েছিলেন এই মুগ্ধ দাস আর সিদ্ধার্থ দাস, আর তখনই গণপতি তাদের বাধা দিতে যান। এখন পুলিশের যে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে, সেই সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকেরা প্রশ্ন তুলেছিলেন যে নির্মাণাধীন ভবনের ছাদে নিরিবিলিতে ইয়াবা সেবন না করে এই সিদ্ধার্থ, মুগ্ধ এরা কেন আবার দোতলায় গণপতির বাড়ির ছাদে এসে ইয়াবা খেতে চাইবেন? এমনকি সাংবাদিকেরা প্রশ্ন করেছিলেন 3 তলা ছাদ থেকে লাফ দিয়ে দোতলায় কিভাবেই বা এই দুই তরুণ এসে উপস্থিত হলেন লাফ দিয়ে নিরাপদে, এবং কিভাবে তারা সেখানে ইয়াবা সেবনের সিদ্ধান্ত নিলেন। পুলিশ অবশ্য একটা বিস্তারিত গল্প বলেছে। রংপুরের পুলিশ কমিশনার মোহাম্মদ আব্দুল মাবুদ, তিনি অবশ্য একটা বিস্তারিত গল্প বলেছেন সংবাদ সম্মেলনে। তিনি বলেছেন যে তারা ইয়াবা সেবনে বাধা দেওয়ায় গণপতি চক্রবর্তী তার স্ত্রী ও 2 সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করেন এই সিদ্ধার্থ দাস, মুগ্ধ দাস। পরে হত্যার ঘটনা ভিন্ন খাতে নিতে ঘরে জিনিসপত্র ছড়িয়ে রেখে ডাকাতির নাটক সাজানোর চেষ্টা করেন। এবং শুধু তাই নয়, এই 2 হত্যাকারী নাকি এরপর বাড়িতেই অবস্থান করতে থাকেন এবং তারপর গণপতির বাড়িতে তারা গোসল করেন, ফ্রিজ থেকে খেজুর শসা বের করে খান, তারপর আবার ইয়াবা সেবন করেন। এবং পরদিন শুক্রবার জুমার নামাজের সময় রাস্তাঘাট ফাঁকা হলে তারা ওই বাড়ি থেকে বেরিয়ে যান, আর যাওয়ার আগে আলমারির ড্রয়ার খুলে কাপড় সহ বিভিন্ন জিনিসপত্র ছড়িয়ে যান। ইত্তেফাক লিখছে যে শুধু যে 2 জন যারা অভিযুক্ত বলে পুলিশ হঠাৎ গ্রেফতার করে ফেললো এবং এত বড় একটা গল্প উপস্থাপন করলো, যে গল্পটা আসলে বিশ্বাসযোগ্যতা পাচ্ছে না, ইত্তেফাক লিখছে শুধু যে তাদের ধর্ম পরিচয় নিয়ে আলোচনা চলছে তাই নয়, ইত্তেফাক বলছে তদন্তে যুক্ত কর্মকর্তাদের পরিচয় নিয়েও সোশ্যাল মিডিয়ায় আলোচনা চলছে। 4 খুনের ঘটনার তদন্তের সঙ্গে যুক্ত সিআইডির ইনচার্জ, মরদেহ উদ্ধারে নেতৃত্ব দেওয়া উপকমিশনার এবং মামলার তদন্ত কর্মকর্তা সবাই হিন্দু ধর্মাবলম্বী। গ্রেফতার 2 সন্দেহভাজনও একই ধর্মের অনুসারী। তবে পুলিশ কর্মকর্তারা বলছেন এটা নিছক কাকতালীয় বিষয় এবং কাউকে ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে তদন্তে যুক্ত করা হয়নি। পুলিশ কমিশনার বলেছেন, ওই যে যখন প্রশ্ন উঠলো যে 3 তলা ভবনের পুরো ফাঁকা জায়গা, মানে শুধু ছাদটা তো ওই ভবনের ফাঁকা না, ওই পুরো নির্মাণাধীন ভবনটাই তো ফাঁকা, ওই সব জায়গা থাকার পর কেন এই মুগ্ধ আর স্নিগ্ধ দাস তারা গণপতি চক্রবর্তীর বাড়ির ছাদে গেলেন? তখন পুলিশ কমিশনার আব্দুল মাবুদ বলেছেন, জবাবে পুলিশ কমিশনার আব্দুল মাবুদ সাংবাদিকদের বলেছেন যে এত অল্প
সময়ে এই হত্যাকাণ্ড নিয়ে মামলার যতটুকু অগ্রগতি হয়েছে, আমি আলহামদুলিল্লাহ বলবো, আমি আপনাদের বলবো পুলিশের ভালো কাজগুলোর প্রশংসা করবেন এবং নেগেটিভ কাজের সমালোচনা করবেন। শেষে কথাটা বলবো, আমার উপর আস্থা রাখতে পারেন। তবে নিশ্চিতভাবেই সংবাদ মাধ্যমের চাইতেও সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক যে প্রশ্ন উঠছে, বিশেষ করে পুলিশের গায়ের শার্ট গিয়ে কিনা আসামির গায়ে ওঠার পর যেসব প্রশ্ন উঠছে, তাতে বোঝা যাচ্ছে সাধারণ মানুষ পুলিশের তদন্তের ওপর, পুলিশ যে গল্প হাজির করেছে সে গল্পের ওপর একেবারেই আস্থা রাখতে পারছে না। হত্যার কারণ সম্পর্কে পুলিশের দাবি নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন গণপতি চক্রবর্তীর পরিবারও। প্রীতিলতার ছোট বোন, মানে গণপতি চক্রবর্তীর স্ত্রী প্রীতিলতার ছোট বোন পূজা চক্রবর্তী বলেছেন যে কিছুই বুঝতে পারছি না, পুলিশ যে কি করছে, কি হচ্ছে। পুলিশ বলছে ইয়াবাখোর দুজন মিলে নাকি এক এক করে 4 জনকে মেরেছে। এটা আসলে কতটা বিশ্বাসযোগ্য? অন্যদিকে গণপতির বড় ভাই গোপীনাথ চক্রবর্তীর জামাতা বিশ্বজিৎ রায় বলেন, পুলিশ যা বলছে তা মোটেই গ্রহণযোগ্য নয়। 2টা কম বয়সী ছেলে, মানে একজনের বয়স 19, একজনের বয়স 23, তারা 4টা মানুষকে মেরে ফেলতে পারে না। আর ওই 2 ছেলের ফিজিক্যাল শরীরের যে অবস্থা, তাতে তারা 4 জনকে মারার ক্ষমতা রাখে না। বিষয়টা নিয়ে অনেক প্রশ্ন আমাদের মধ্যেই আছে। 2 তরুণ যে হত্যা করেছে সেটা কিন্তু তাদের পরিবারও বিশ্বাস করতে চাইছে না, এবং সেটাও প্রথম আলো, বিবিসি বাংলা, ইত্তেফাক সহ পত্রিকাগুলো লিখেছে। গ্রেফতার সিদ্ধার্থ দাসের বাবা কানু দাস বলেছেন, আমার ছেলে কিছুটা নেশা করে, তাই বলে কাউকে খুন করবে এটা বিশ্বাসযোগ্য নয়। মুগ্ধ দাসের মা সেনা দাস বলেছেন, ছেলেটা কিছু ছেলের পাল্লায় পড়ে নেশা করে, তবে মানুষ খুন করা তো সহজ নয়। আসলে ওই প্রশ্নটাই বারবার জাগছে যে খুন আগে, ইয়াবা সেবন আগে, বাধা প্রদান আগে, নাকি বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা আগে? মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে লোকে প্রশ্ন তুলছেন যে বাধাগ্রস্ত হতে গণপতির ছাদে কেন 2 নেশাখোর তরুণ যাবেন, এবং তারা ওই বাধা পেয়ে সরাসরি দৌড়ে বেরিয়ে যেতে পারতেন, কিন্তু তারা সেখানে থেকে না বের হয়ে গিয়ে তারা কেন ওখানে খুন করে ফেলার সিদ্ধান্ত নিলেন, এবং কখন তারা সে সিদ্ধান্ত নিলেন? খুন করার মতো মানসিক শক্তি, প্রশিক্ষণ কিংবা মানে এই পরিস্থিতি কি করে সৃষ্টি হলো? এমনকি গণপতি চক্রবর্তীর বাড়ির লাগোয়া বাড়িতে যারা থাকেন সেই প্রতিবেশীরাও বলছেন তারা কোনো চিৎকার, ধস্তাধস্তি কিছুর আওয়াজ পান নাই। অথচ ছাদে যখন গণপতিকে খুন করা হচ্ছে তখন নাকি প্রীতিলতা সেই আওয়াজ পেয়ে ছাদে উঠতে গেছেন, আর তখন ওই 2 তরুণ তাকে মেরে ফেলেছেন। মানে ওই 2 তরুণের গায়ে কি পরিমাণ শক্তি ছিল সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। তারপর তারা 3 তলা ছাদ থেকে 2 তলার ছাদে নেমে মাদক সেবন করছিলেন, কিন্তু তারা বেরিয়ে যাবেন কোন দিক দিয়ে বলে তাদের সিদ্ধান্ত ছিল, সেসব প্রশ্ন আছে। প্রশ্ন আছে যে বিদ্যুৎ সংযোগটা কেন তারা আগে থেকে বিচ্ছিন্ন করে রাখবেন যদি তারা সুনির্দিষ্টভাবে খুনের উদ্দেশ্যেই ওই বাড়িতে ঢুকে না থাকেন? কিন্তু পুলিশ যে বয়ান হাজির করছে তাতে মনে হচ্ছে যে এক রকমের বাধাগ্রস্ত হয়েই তারা হঠাৎ করে খুন করে বসেছেন, এবং একে একে 4 জনকে খুন করেছেন। সুস্থ সবল ব্যক্তি, 13 থেকে 65 বছর বয়সী এই 4 জনকে সত্যি 19 আর 23 বছরের এই লিকলিকে 2 তরুণের পক্ষে খুন করা সম্ভব কিনা সে প্রশ্নই তাই বারবার জাগছে। এ ঘটনায় পুলিশের বয়ানটি যে বিশ্বাসযোগ্য হয়নি এবং কি কি ফাঁক আছে তা নিয়ে যেমন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার পর আলোচনা চলছে, তেমনি বারবার এ প্রসঙ্গটাও উঠছে যে কারো সাথে পাচে না থাকা একটা ছোট শহরের হিন্দু শিক্ষক পরিবারের 4 জন সদস্যের রাতারাতি খুন হয়ে যাওয়ার এই ঘটনাটি পুলিশের উচিত বিশেষভাবে তদন্ত করা, এই কারণে যাতে ওই সম্প্রদায়ের মানুষ এবং ওই শহরের মানুষের ভেতরে নিরাপত্তা নিয়ে কোনো বিশেষ শঙ্কা তৈরি না হয়। বাংলাদেশে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল কায়দা সংগঠিত হওয়ার চেষ্টা করছে, কিন্তু বিএনপি সরকার বলছে তারা জাতিসংঘের সেই সতর্কতাকে আমলে নিচ্ছে না। এমনকি তারা মহাপরিদর্শক যখন কারাগার থেকে পালানো জঙ্গি এবং ঝুঁকিপূর্ণ বন্দীদের তথ্য জনসম্মুখে আনলেন, তার ঠিক পরদিনই তাকে পদ থেকে প্রত্যাহার করা হলো। সরকার অবশ্য বলেনি যে এই তথ্য প্রকাশের কারণেই তাকে সরানো হয়েছে, কিন্তু সময়টা তো প্রশ্ন তৈরি করে, তাই না? ওদিকে একই সময়ে তৌহিদি জনতার নামে পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলার অভিযোগ দেখতে পেয়েছি আমরা।
অভিযোগ কেন, ছবি দেখা গেছে। সাংস্কৃতিক আয়োজন বন্ধ হয়ে গেছে। আবার বাংলাদেশের সামরিক গোয়েন্দাদের একটি প্রতিনিধি দল পাকিস্তান সফর করছে, মানে সেসব খবরও ভেসে বেড়াচ্ছে বাতাসে। কি হচ্ছে বাংলাদেশে সেটা বোঝার জন্য আপনার কি আরো ধৈর্য ধরে অপেক্ষা করার প্রয়োজন আছে? চলুন বোঝার চেষ্টা করা যাক ব্যাপারটা। প্রথমে জাতিসংঘের রিপোর্টটা মাথায় রাখুন। জাতিসংঘের নিরাপত্তা পরিষদ অ্যানালিটিক্যাল সাপোর্ট অ্যান্ড স্যাংশন মনিটরিং টিম থেকে তাদের 38তম প্রতিবেদনে বলেছে যে আল কায়দা ইন দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা AQIS বাংলাদেশকে কাজে লাগিয়ে ছোট ছোট সেল প্রতিষ্ঠার চেষ্টা করছে এবং সদস্য রাষ্ট্রগুলো সেজন্য উদ্বিগ্ন। একই রিপোর্টে আরো বলা হয়েছে AQIS এখন বড় ইউনিটের বদলে ডিসেন্ট্রালাইজড, স্ক্যাটার্ড সেল, লজিস্টিক নেটওয়ার্ক এবং ফাইন্যান্সিয়াল নেটওয়ার্কের দিকে যাচ্ছে। অর্থাৎ 10,000 লোকের বাহিনী বানিয়ে পতাকা নিয়ে রাস্তায় হাঁটবে এমন আল কায়দার কথা জাতিসংঘ বলছে না। তারা বলছে এমন নেটওয়ার্কের কথা যাদেরকে আপনি চিনতেই পারবেন না, অথবা আপনার পাশে আছে সে একটা রুকজ্যাক বা একটা ব্যাগ কাঁধে নিয়ে, তার মধ্যে বোমা বহন করে আপনার পাশে সে হাঁটছে। এখন এই রিপোর্টকে নিয়ে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের প্রতিক্রিয়াটা একবার দেখুন। তিনি বলছেন রিপোর্টটি পড়েননি, সংবাদপত্রে শুনেছেন এবং তার ধারণা এটি অনুমান নির্ভর, তাই সরকার এর ভিত্তিতে কোনো পদক্ষেপ নিচ্ছে না বা নেবে না। অর্থাৎ রিপোর্টটি না পড়ে রিপোর্টকে আমলে না নেওয়ার সিদ্ধান্ত হয়ে গেছে। আর ঠিক তখনই দেশের কারাগারের হিসাব সামনে আনলেন কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোহাম্মদ মোতাহার হোসেন। 18ই আগস্ট তিনি সংবাদ সম্মেলনে জানালেন 2024 সালের জুলাই আগস্টে বিভিন্ন কারাগার থেকে 2,247 জন বন্দী পালিয়েছিল। তাদের মধ্যে 1,557 জনকে ফেরত আনা গেলেও 690 জন তখনও পলাতক। নরসিংদী কারাগারে 166 জনের তথ্যই খুঁজে পাওয়া যাচ্ছে না। এর আগেও তিনি জানিয়েছিলেন পালিয়ে যাওয়া বন্দীদের মধ্যে জঙ্গি এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ আসামি রয়েছে। সাম্প্রতিক আরেকটি হিসাবে 69 জন ঝুঁকিপূর্ণ পলাতকের মধ্যে 9 জনকে জঙ্গি হিসেবে উল্লেখ করা হয়েছে। আর তার পরদিন 19 আগস্ট মোতাহির হোসেনকে কারা মহাপরিদর্শকের পদ থেকে প্রত্যাহার করে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হলো বা ফিরিয়ে দেওয়া হলো। সরকারি প্রজ্ঞাপনে কোনো কারণ বলা হয়নি। কাজেই আমি বলছি না যে জঙ্গির তথ্য দেওয়ার জন্যই তাদেরকে বা তাকে সরিয়ে দেওয়া হয়েছে, কিন্তু একজন কর্মকর্তা সোমবার নয় মঙ্গলবার এমন স্পর্শকাতর তথ্য দিলেন এবং বুধবার পদ থেকে সরে গেলেন। সাংবাদিক হিসেবে প্রশ্নটা করাটা কি অপরাধ? কেন সরে গেলেন, কেন তাকে সরানো হলো? বিশেষ করে যখন একই সময়ে আরেক দিকে ঘটছে এমন সব ঘটনা যেগুলোকে বিচ্ছিন্নভাবে দেখলে একরকম, পাশাপাশি বসালে আরেক রকম লাগে। বাংলাদেশে গত প্রায় 2 বছর ধরে তৌহিদি জনতা নামে যে অস্পষ্ট কিন্তু কার্যকর শক্তিটি রাস্তায় দেখা যাচ্ছে, তারা শুধু ধর্মীয় সভা করছে না। পুলিশের একটি শাখার হিসেব অনুযায়ী গত 15 মাসে সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার 135টি ঘটনা নথিভুক্ত হয়েছে। আর শুধু তৌহিদি জনতা ব্যানারেই অন্তত 11টি সাংস্কৃতিক আয়োজন পণ্ড করা হয়েছে। নাটক, বাউল গান, অভিনয় শিল্পীদের ব্যবসায়িক প্রতিষ্ঠান উদ্বোধন, নারীদের ফুটবল, মাজার, সাংস্কৃতিক অনুষ্ঠান, একটার পর একটা জায়গায় একই শব্দ ফিরে আসছে। তৌহিদি জনতা, এবং তারা শুধু শব্দ হিসেবে নয়, আক্রমণ করছে সব জায়গায়, এসব জায়গায়। এখন যদি পরিস্থিতি এমন পর্যায়ে যায় যে পুলিশের নিজস্ব সাংস্কৃতিক আয়োজন এবং সেটা পুলিশ লাইনে, সেইখানেও নিরাপদ থাকে না এবং সেখানেও ভাঙচুর করা হয় পুলিশের উপস্থিতিতে, তাহলে ব্যাপারটা সংস্কৃতি বনাম ধর্মের বিতর্ক থাকে না, তখন সেটা রাষ্ট্রের অথরিটির প্রশ্ন হয়ে দাঁড়ায়। পুলিশকে রাষ্ট্রের আইন প্রয়োগকারী বাহিনী। আপনি পুলিশ লাইন বা পুলিশের অনুষ্ঠানেও গিয়ে নিজের ধর্মীয় ব্যাখ্যা দিয়ে ঠিক করে দেবেন কোন গান চলবে আর কোন অনুষ্ঠান হবে, কোন সংস্কৃতি জায়েজ আর কোনটি জায়েজ নয়। তাহলে পরের প্রশ্নটি হচ্ছে, রাষ্ট্রের সভারেন অথরিটি বা সার্বভৌম কর্তৃপক্ষ কার হাতে বা কর্তৃত্ব কার হাতে? সংবিধানের হাতে না মবের হাতে? আর সেই মবকে যদি রাজনৈতিক ভাষায়
প্রেসার গ্রুপ বানিয়ে দেন, তখন সমস্যাটা তো আরো ভয়ঙ্কর হয়। কারণ প্রেসার গ্রুপ সংসদে লবি করে, প্রেসার গ্রুপ মেমোরেন্ডাম দেয়, প্রেসার গ্রুপ সংবাদ সম্মেলন করে। কিন্তু এই প্রেসার গ্রুপ তো এসব করছে না, তারা ভাঙচুর করছে, অনুষ্ঠান বন্ধ করে দিচ্ছে, মানুষকে মেরে ফেলছে, মানে পুড়িয়ে দিচ্ছে, মানুষকে ভয় দেখাচ্ছে। এর নাম আপনার প্রেসার গ্রুপ? বাংলাদেশের এই ছবিটাকে এখন চলুন পাকিস্তানের ক্ষেত্রে বসাই। ভারতীয় সংবাদ মাধ্যম ইকোনমিক্স টাইমস জানিয়েছে যে ডিজিএফআই এর 6 সদস্যের একটি প্রতিনিধি দল 15 আগস্ট পাকিস্তান সফর করেছে বা করছে। বাংলাদেশ বা পাকিস্তান সরকার সফরের এজেন্ডা প্রকাশ করেনি, তাই এর উদ্দেশ্য নিয়ে নিশ্চিত দাবি করার সুযোগ নেই। একই সঙ্গে এটাও মনে রাখতে হবে, মাত্র কয়েকদিন আগে 9 আগস্ট ভারতের প্রধান পরাগ জৈন ডিজিএফআই এর আমন্ত্রণে 4 সদস্যের প্রতিনিধি নিয়ে বাংলাদেশে এসেছিলেন। বাংলাদেশ সরকার সেটিকে রুটিন ইন্টেলিজেন্স কন্টাক্ট বলছিল, অর্থাৎ ঢাকা দিল্লির সঙ্গেও কথা বলছে, ইসলামাবাদের সঙ্গেও কথা বলছে। এটাকে ব্যালেন্সিং স্ট্র্যাটেজি হিসেবে ব্যাখ্যা করতে পারেন আপনি, কিন্তু সমস্যাটা তো অন্য কোথায়। সেটা কোথায় বলেন তো? আপনি পাকিস্তানের সঙ্গে গোয়েন্দা সহযোগিতা বাড়াচ্ছেন ঠিক সেই সময়ে যখন জাতিসংঘের একটি রিপোর্ট দক্ষিণ এশিয়ায় জঙ্গিবাদ নিয়ে পাকিস্তান আফগানিস্তান অঞ্চলের সবচেয়ে ভয়ঙ্কর চিত্রটি তুলে ধরছে। AQIS এর ইতিহাসটা কোথায়? আফগানিস্তান এবং পাকিস্তান কেন্দ্রিক জিহাদি ইকোসিস্টেমের মধ্যেই। জাতিসংঘের আগের মনিটরিং টিম রিপোর্ট বলেছিল AQIS দক্ষিণ পূর্ব আফগানিস্তানে সক্রিয় এবং তাদের আমির ওসামা মাহমুদ এবং উপপ্রধান ইয়াহিয়া গৌরি কাবুলে অবস্থান করছেন বলে সদস্য রাষ্ট্রগুলো জানিয়েছে। আল কায়দা আফগানিস্তানের ডিফ্যাক্টো তালেবান কর্তৃপক্ষের পেট্রোনাইজ উপভোগ করছে বলেও সেই রিপোর্টে উল্লেখ ছিল। মানে আফগানিস্তানের তালেবানি সরকার আল কায়দাকে সমর্থন দিচ্ছে। তাহলে বুঝুন সমস্যাটা। আমি বলছি না পাকিস্তান সফর মানে ডিজিএফআই গিয়ে আল কায়দার সঙ্গে বৈঠক করছে, এমন কথা বলার কোনো ভিত্তি নাই। আমি বলছি অন্য কথা। বাংলাদেশ যখন এমন একটি সিকিউরিটি থ্রেটের সঙ্গে আরো ঘনিষ্ঠভাবে যুক্ত হচ্ছে, আরো ভয় তৈরি হয়েছে, সেখানে তালিবান, তেহরিকে তালিবান পাকিস্তান, AQIS, ISKP এবং পাকিস্তানের নিরাপত্তা কাঠামো পরস্পরের বিরুদ্ধে কখনো পরস্পরের ছায়ায় বহু বছর ধরে কাজ করছে বলে আমরা জানি, তখন বাংলাদেশের গোয়েন্দা নীতির ট্রান্সপারেন্সি এবং স্ট্র্যাটেজিক অবজেক্টিভ জানা তো অত্যন্ত জরুরি, তাই না? বিশেষ করে 2024-এর পরে যখন পাকিস্তানের সঙ্গে মহরম বেড়ে গেল, বাংলাদেশকে কেন্দ্র করে ভারতকে অস্থিতিশীল করার জন্য পাকিস্তান নতুন ফ্রন্ট খুলল বাংলাদেশে, তখন তো বুঝতেই হবে যে ডাল মে জরুর কুছ কালা হ্যায়। আমি তো প্রায়ই বলি ডাল মে জরুর কুছ কালা নেই হ্যায়, পুরো ডালটাই কালা হ্যায়। কারণ পাকিস্তানের অভিজ্ঞতা তো ভয়ঙ্কর। গত 2 দশকের সবচেয়ে বড় শিক্ষা হলো জঙ্গিকে ট্যাকটিক্যাল অ্যাসেট ভাবা যায়, কিন্তু তাকে নিয়ন্ত্রণ করা যায় না। আফগানিস্তানের সোভিয়েত বিরোধী যুদ্ধের সময় বিভিন্ন জিহাদি নেটওয়ার্ককে রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক শক্তি ব্যবহার করেছিল। তারপর সেই নেটওয়ার্ক থেকে তালিবান এসেছে, আল কায়দা এসেছে, তারপর পাকিস্তান নিজেরাই টিটিপির হামলায় হাজার হাজার মানুষকে হারিয়েছে। যে মিলিটেন্সি একসময় কৌশলগত সম্পদ মনে করেছিল পাকিস্তান, সেটাই পরে পাকিস্তানি সেনাঘাঁটি, স্কুল, মসজিদ, বাজার এবং সাধারণ নাগরিকের উপর হামলা করেছে, শয়ে শয়ে মানুষ মেরে ফেলেছে। এটাকে বলে ব্লোব্যাক। আর আফগানিস্তানের গল্প তো আরো সরাসরি। 2021 সালে তালেবান আবার কাবুল দখল নিয়ে ফেলেছে। 5 বছর পর 2026 সালে জাতিসংঘ এখনো বলছে আল কায়দা সেখানে উপস্থিত, AQIS নেতৃত্বে কাবুল রয়েছে বলে তথ্য আছে, এবং সন্ত্রাসী সংগঠনগুলোর জন্য আফগানিস্তান এখনো উদ্বেগের জায়গা। তার মানে পাকিস্তান এবং আফগানিস্তানের শিক্ষাটা কি? উগ্রবাদী শক্তিকে রাষ্ট্রীয় এবং রাজনৈতিক উদ্দেশ্যে জায়গা দিলে একসময় তারা নিজেদের এজেন্ডা বানায়। আজ আওয়ামী লীগকে মারবে বলে ভালো লাগছে আপনার কাছে, হয়তো শেখ হাসিনাকে মারার প্ল্যান করলে আপনার কাছে খুব আনন্দ লাগছে। কাল বিএনপিকে মারবে, আজ বাউলকে থামাচ্ছে, কাল পুলিশকে থামাবে। পুলিশকে তো অলরেডি থামাচ্ছে, পুলিশ লাইনে হামলা করেছে। আজ মাজার ভাঙছে, কাল আদালত বলবে শরিয়া বিরোধী। এই যে ট্রানজিশন, ইতিহাসে তো আমরা বহুবার দেখেছি এটা, তাই না? বাংলাদেশে আমরা এর রিহার্সাল দেখেছি 2001 থেকে 2006 সাল পর্যন্ত। বাংলা ভাই তখন উত্তরাঞ্চলে একদিনে জন্মায়নি। প্রথমে বলা হয়েছিল মিডিয়ার সৃষ্টি, তারপর JMB 2005 সালের 17 আগস্ট
63 জেলায় বোমা ফাটিয়ে বলল আমরা আছি। আর যদি আবার বলা হয় যে AQIS একটা অনুমান নির্ভর রিপোর্ট, তৌহিদি জনতা, সামাজিক শক্তি, প্রেসার গ্রুপ, সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা, বিচ্ছিন্ন ঘটনা, জঙ্গি পলাতকদের নিয়ে চিন্তার কিছু নেই, পাকিস্তানের সঙ্গে গোয়েন্দা সম্পর্ক রুটিন, তাহলে প্রত্যেকটি বাক্য আলাদা আলাদা করে সত্য হলেও একসঙ্গে ছবিটা কি সত্যিই স্বাভাবিক? আমার প্রশ্নটা আসলে সেখানে। আরো একটি ঘটনা আপনি উপেক্ষা করতে পারবেন না। জাতিসংঘের যে AQIS রিপোর্ট প্রকাশ করা হয়েছে, সেটা প্রকাশের কয়েকদিনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর 21 হলে এমন একজন বক্তার উপস্থিতি নিয়ে বিতর্ক তৈরি হলো, যিনি অতীতে জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন এবং আল কায়দাপন্থী মতাদর্শ প্রচারের অভিযোগও তার বিরুদ্ধে এসেছে। আয়োজকদের সঙ্গে ইসলামী ছাত্র শিবিরের সংশ্লিষ্টতা নিয়ে অভিযোগ উঠেছে, যদিও সংশ্লিষ্ট ছাত্ররা তা অস্বীকার করেছেন। বিশ্ববিদ্যালয় হলের অধ্যক্ষ জানিয়েছেন ওই বক্তার উপস্থিতির কথা তিনি আগে জানতেন না এবং পরে তিনি অনুষ্ঠান বন্ধ করেন। এগুলোকে আপনি কোইন্সিডেন্স মনে করছেন? আমি মনে করছি না, তবে হতেও পারে। কিন্তু ইন্টেলিজেন্স এজেন্সির কাজই হচ্ছে কোইন্সিডেন্সকে প্যাটার্ন খোঁজা বা কোইন্সিডেন্সের ভিতরে বা এই কাকতালীয় ব্যাপারগুলোর মধ্যে সংযোগ খোঁজা। আর সে কারণেই DGFI এর গোয়েন্দা কর্মকর্তাদের পাকিস্তান সফরকে আমি শুধু ভারত বিরোধী বা পাকিস্তানপন্থী রাজনীতি দিয়ে বিচার করতে চাই না। বাংলাদেশের DGFI ভারতে যাবে, পাকিস্তান যাবে, চীন যাবে, যুক্তরাষ্ট্র যাবে, যেতেই পারে। গোয়েন্দা সংস্থার বা গোয়েন্দা যোগাযোগ রাষ্ট্রের স্বাভাবিক কাজ, কিন্তু তারা কি এজেন্ডা নিয়ে যাচ্ছে সেটা আসল। কাউন্টার টেরোরিজম, ক্রস বর্ডার ক্রাইম, AQIS, ISI এর সঙ্গে ইন্টেলিজেন্স শেয়ারিং, ভারতের উত্তর পূর্বাঞ্চল, নাকি রিজিওনাল পাওয়ার ব্যালেন্সিং। আপনারা দেখেছেন কিনা জানি না, একটি ম্যাপ ছড়িয়ে দেওয়া হয়েছে ভারতের মানচিত্র বদলের এবং বাংলাদেশকে আরো বর্ধিতকরণের। বিএনপি নেতাকর্মীরা সমানে সেটি শেয়ার দিচ্ছে। প্রশ্ন হলো, রাষ্ট্রের স্বার্থে আপনি কি করছেন? এই গোয়েন্দারা রাষ্ট্রের স্বার্থে কাজ করলে সমস্যা নেই, কিন্তু বাংলাদেশের মাটিকে যদি আবার কোনো আঞ্চলিক শক্তির প্রক্সি থিয়েটার বানানোর চেষ্টা হয়, তাহলে বিপদ বাংলাদেশেরই। কারণ পাকিস্তান বাংলাদেশের পাশে থাকবে না যখন রিটেলিয়েশন আসবে। 2001 থেকে 2006 সালে পরেশ বড়ুয়া, অনুপ চেটিয়া বাংলাদেশে যেভাবে ঘাঁটি গেড়েছিল, পাকিস্তান যেভাবে তাদেরকে সমর্থন দিয়েছিল, তাতে বাংলাদেশকেই বিপদে পড়তে হয়েছে। ভারতও বাংলাদেশের জন্য নিজের সিকিউরিটি ডক্ট্রিন বদলাবে না। AQIS বাংলাদেশের শিকড় গেড়ে বসলে ওয়াশিংটনও সেটিকে বাংলাদেশের ডোমেস্টিক পলিটিক্স বলে ছেড়ে দেবে না। আর দেখবেন যে এই রিপোর্টটি যারা দিয়েছে তারা স্যাংশন মনিটরিং, তারা স্যাংশনের শব্দটা এখানে আছে। বাংলাদেশ আরেকটি স্যাংশন কি এফোর্ড করতে পারবে? বাংলাদেশের জিওপলিটিক্যাল লোকেশনটাই এমন যে একদিকে ভারত, অন্যদিকে বঙ্গোপসাগর, কাছেই মিয়ানমার, দক্ষিণ পূর্ব এশিয়ার করিডোর, আর উত্তর পূর্ব ভারতের 7 রাজ্যের চারপাশে বাংলাদেশের ভূগোল। এই ভূখণ্ড আন্তর্জাতিক জিহাদি নেটওয়ার্কের লজিস্টিক হাব হয়ে উঠলে তার কনসিকুয়েন্স কেবল ঢাকা শহরে সীমাবদ্ধ থাকবে না, থাকেনি। ভারত দেখবে, আমেরিকা দেখবে, জাতিসংঘ দেখবে, আর তখন বাংলাদেশের সার্বভৌমত্ব বা সভারেনিটি নিয়ে বক্তৃতা দিয়ে লাভ হবে না। প্রশ্নটা আসলে খুব সরল এবং সাধারণ। জাতিসংঘ বলছে AQIS বাংলাদেশকে এক্সপ্লয়েট করার চেষ্টা করছে। স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন আমলে নিচ্ছেন না। কারাগারে 690 বন্দী পলাতক আছে, যাদের প্রত্যেকের নামে জঙ্গিবাদের অপরাধ প্রমাণিত ছিল। জঙ্গিরা এখন মুক্ত এবং তারা শুধু জামাত বা এনসিবির প্যাট্রোনাইজ পাচ্ছে বা সমর্থন পাচ্ছে তা নয়, সরকারও তাদেরকে সমর্থন দিচ্ছে, সুযোগ দিচ্ছে। এই তথ্য সামনে আসার পর IG প্রেজেন্ট বদলি হয়ে গেলেন, তাকে বদলি করে দেওয়া হলো। তৌহিদি জনতা নামে সাংস্কৃতিক জায়গাগুলোতে একের পর এক হামলা হচ্ছে। একই সময়ে বাংলাদেশের গোয়েন্দারা পাকিস্তান সফরে যাচ্ছেন। এগুলো একটার সঙ্গে আরেকটা সরাসরি কনস্পিরেসি প্রমাণ করে না, কিন্তু এগুলো একসঙ্গে রাষ্ট্রকে একটি প্রশ্ন অবশ্যই করে। আপনি কি জানেন বা আপনারা কি জানেন বাংলাদেশ কোন দিকে যাচ্ছে? বাংলাদেশে কি ঘটছে? নাকি পাকিস্তানও এক সময় যেভাবে ভেবেছিল জঙ্গিদের ব্যবহার করা যাবে, তেমন কোনো বিপজ্জনক আত্মবিশ্বাস বাংলাদেশেও তৈরি হয়েছে? পাকিস্তানের ইতিহাস থেকে একটি কথা শেখার আছে। আপনি সাপ পুষতে পারেন, সাপ পুষে আপনি তাকে ঠিক করতে পারবেন না, তার বিষ কমাতে পারবেন না। সে আপনাকে কামড়াবেই, সে প্রতিবেশীকে কামড় দেবে প্রথমে, হয়তো আপনি সেজন্য পুষেছেন, কিন্তু সে একদিন ঘুরে আপনার ঘরেই যাকে পাবে তাকে কামড়াবে।
বাংলাদেশের দরজার সামনে সেই সাপ আছে কিনা জাতিসংঘ অন্তত সেটা খুঁজে দেখতে বলছে, আর সরকার বলছে আমরা আমলে নিচ্ছি না। এই মুহূর্তের ভয়ঙ্কর খবর হচ্ছে সেটাই। বাংলাদেশ কোন জায়গায় দাঁড়িয়ে আছে, বাংলাদেশ কতটা পানির তলে তলিয়ে যাচ্ছে, খোঁজার চেষ্টা করুন, বোঝার চেষ্টা করুন। ভালো থাকেন সবাই।